ওকে, আমরা এখন শুরু করতেছি। আচ্ছা, সবাইকে শুরুতেই হচ্ছে অনেক ধন্যবাদ আমার এই সেমিনার বা ক্লাস যেটাই বলো সেটাতে অ্যাটেন্ড করার জন্য। এই জিনিসটা আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব এটা অনেকটা হবে হচ্ছে ইনফর্মাল অ্যাপ্রোচ। কারণ আমরা যখন দেখি যে রিসার্চ বা থিসিসের ক্ষেত্রে যে সেমিনার গুলো হয় ওগুলো হয় অনেকটা ফর্মাল অ্যাপ্রোচে, অনেক ভারী ভারী কথাবার্তা বলা হয় বা অনেক রকম সংজ্ঞা টঙ্গা দেওয়া হয়। আমরা চেষ্টা করব সেগুলো অ্যাভয়েড করে আসলেই আমরা কিভাবে রিসার্চ বা থিসিসটা শুরু করতে পারি সেটা নিয়ে হচ্ছে আমরা একটু আলোচনা করব। তার আগে একটু জানতে চাইতেছি যে আমি কথা বলতেছি সবাই কি শুনতে পাইতেছো? কে একজন একটু রেসপন্স করো তো, শুনতে কথা শোনা যাইতেছে কিনা? জি স্যার স্যার, শোনা অডিবল। যাচ্ছে। ওকে, আচ্ছা তাহলে হচ্ছে আমরা এখন শুরু করতে পারি। ওকে, আচ্ছা আজকে আমাদের টপিকটা হচ্ছে হাউ টু স্টার্ট রিসার্চ এন্ড থিসিস। আমি জানি এখানে হচ্ছে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, তারপরে থার্ড ইয়ার, বিভিন্ন ভার্সিটির অনেকে হচ্ছে এখানে আসো, এখানে ঢাকা ভার্সিটির আসো, আইইউটির আসো, তারপরে হচ্ছে মেডিকেল কলেজেরও আসো। তাদের সবার জন্য যে আমরা কিভাবে হচ্ছে রিসার্চ বা থিসিস এই কাজটা হচ্ছে শুরু করতে পারি। আমি হচ্ছে আজকের এই সেমিনারটা এমন ভাবে হচ্ছে সাজানোর চেষ্টা করা হয়েছে যে একদম নোভিস লেভেলের কেউ, মানে একদম শুরুতে যে কোনো কিছুই জানে না, সে যেন আজকের সেমিনার থেকে অ্যাটলিস্ট রিসার্চটা কিভাবে শুরু করতে হয় অথবা রিসার্চের যে স্ট্যান্ডার্ড যে প্রসিডিউর সেগুলো যেন হচ্ছে জানতে পারে। এখন অনেকে থাকতে পারে যারা হচ্ছে এর অনেক কিছুই জানো বা কিছু কিছু হচ্ছে জানো, তারা হয়তো বা এখান থেকে আরো ডিটেলসে জিনিসগুলো হচ্ছে জানতে পারবা। আচ্ছা, প্রথমে হচ্ছে যে কোশ্চেনটা হচ্ছে করা উচিত সেটা হচ্ছে যে হাউ কমপ্লেক্স অ্যান্ড রিসার্চ এ রিসার্চ আইডিয়া শুড বি। এটা হচ্ছে খুবই হচ্ছে অনেকের একটা কোশ্চেন থাকে যে রিসার্চ আইডিয়াটা আসলে হচ্ছে কিরকম হবে, এই জিনিসটা খুব কমপ্লেক্স হবে ভালো জার্নালে পাবলিশ করার জন্য, বা এটা খুব ডিফিকাল্ট হবে বা খুব দুর্বোধ্য হবে কিনা সেটা। এখানে হচ্ছে আমার খুব পছন্দের একটা কোট এটা, সেটা হচ্ছে যে রিসার্চ ইজ টু সি হোয়াট এভরিওয়ান এলস হ্যাজ সিন অ্যান্ড টু থিঙ্ক হোয়াট নোবডি এলস হ্যাজ থট। এই জিনিসটা কিরকম আমি খুব সুন্দর একটা উদাহরণ দিয়ে প্রথমে হচ্ছে শুরু করব। আহ এখানে হচ্ছে আমরা দুইটা ভিডিও দেখতে পেতেছি। আমরা যদি প্রথম ভিডিওটা প্লে করি, তোমরা তোমাদের যাদের হচ্ছে বিড়াল আছে অথবা যারা হচ্ছে বিড়ালকে হচ্ছে দেখছো, কখনো কি বড় যে বিড়ালগুলো আছে সেগুলো কি কখনো হচ্ছে দুধ খাইতে দেখছো? তারা ঠিক কিভাবে দুধ খায় এই জিনিসটা আমরা একটু ক্লোজলি পর্যবেক্ষণ করব এই ভিডিওতে। কিভাবে হচ্ছে তারা দুধ খায় জিনিসটা দেখো। এটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস যে বিড়ালটা যখন দুধ খাইতেছে তখন কিন্তু তার পুরা মুখটা বাটির ভিতর কিন্তু ডুবানো অবস্থাতে হচ্ছে নাই, বরং সে তাদের যে জিহ্বা আছে ওইটা থেকে সে যে ফ্লুইডটা আছে ফ্লুইডটা টেনে নিতেছে এবং গ্রাভিটি ফোর্সে এবং তার জিহ্বার যে কি বলে যে জিহ্বার যে কোহেশন শক্তি আছে বা সংশক্তি আছে ওইটার কারণে যতটুকু লিকুইড আটকাই থাকতেছে ওইটা পরে গ্রাভিটির কারণে পড়ে যেতেছে এবং এই পড়ে যাওয়ার ভিতরে যে যে পরিমাণ লিকুইডটা সে গ্র্যাব করতে পারতেছে সে কেবলমাত্র ততটুকুই হচ্ছে খাইতেছে। তার মানে সে হচ্ছে খুব কম পরিমাণ দুধ খাইতেছে আমাদের আপাত দৃষ্টিতে মনে হয়, বাট আমরা যদি এই প্রসেসটা যদি হচ্ছে স্লো মোশনে যদি দেখাইতে পারতাম তাহলে দেখতাম যে একটা বিড়াল ইউজুয়ালি সেকেন্ডে 4 বার এরকম হচ্ছে এই দুধের বাটির ভিতরে হচ্ছে জিওবাটা হচ্ছে ডুবায়। মানে মোটামুটি তার সেকেন্ডে হচ্ছে 4 বার তার এই গতিটা হচ্ছে হলো যে থাকে। এটা খুবই ইন্টারেস্টিং একটা অবজারভেশন এবং এই অবজারভেশনটা সাইন্টিফিক্যালি প্রথম দেখছিলেন এমআইটির একজন বিজ্ঞানী। তিনি হচ্ছে এমআইটির ফ্লুইড মেকানিক্স এর একজন বিজ্ঞানী, আমার নামটা ঠিক হচ্ছে খেয়াল নাই। তিনি এটা দেখলেন, মানে তার সকালবেলা তিনি হচ্ছে নাস্তা করতেছিলেন তখন তিনি দেখলেন যে তার বিড়ালটা এভাবে হচ্ছে দুধ খাইতেছে। তখন তার মনে আসলে হঠাৎ করে কোশ্চেন আসলো যে একটা বিড়াল কেন এভাবে দুধ খাইতেছে, সে তো বাটিতে মুখ ডুবাইয়া হচ্ছে দুধ খাইতে পারতো, অথবা এইভাবে যে দুধ খাইতেছে তার কোনো সমস্যা হইতেছে কিনা বা এটার মেকানিজমটা কি। সে এটা নিয়ে অনেকক্ষণ হচ্ছে চিন্তা ভাবনা হচ্ছে করলো এবং পরবর্তীতে সে যে কাজটা করলো যে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন বিড়ালরা কিভাবে দুধ খায় সে সেই জিনিসটা পর্যবেক্ষণ করতে লাগলেন এবং তিনি দেখলেন যে মোটামুটি যারা বয়স্ক বিড়াল আছে বা একটু বড় যারা বিড়াল আছে তারা মোটামুটি এভাবেই হচ্ছে দুধটা হচ্ছে খায়। তখন তার কাছে জিনিসটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং লাগলো যে বিড়াল এইভাবে দুধ খাইতেছে, কি খাইতেছে বা কেন খাইতেছে। এবং সে তার কয়েকজন সহকর্মীকে নিয়ে এটা নিয়ে হচ্ছে সে রিসার্চ শুরু করলো।
এবং এই রিসার্চটা করার জন্য তারা যে কাজটা হচ্ছে করলো যে তাদের নিকটবর্তী যে জু বা চিড়িয়াখানা আছে ওইখানকার তো অনেক দর্শকরা হচ্ছে যায়, ওই দর্শকরা হচ্ছে অনেক ভিডিও করে এবং এই ভিডিওগুলো তারা ইউটিউবে আপলোড করতো। এবং এই বিজ্ঞানীরা এই ইউটিউব ভিডিও থেকে তারা প্রত্যেকটা বিড়ালের বিড়ালকে বলে যে চিড়িয়াখানাতে বিড়াল শ্রেণীর যারা আছে যেমন সিংহ বা বাঘ বলি, তাদের দুধ খাওয়ার ধরনটা পর্যবেক্ষণ করতে লাগলেন এবং তারা দেখলেন মানে ইন্টারেস্টিংলি তারা দেখলেন যে এই যে বিড়াল শ্রেণীর যারা যারা আছে সিংহ বা বাঘ বলি, এরা প্রত্যেকেই হচ্ছে এভাবে দুধ খায়। সিংহের ক্ষেত্রে সিংহরা এভাবে দুধ খায়, বাট তাদের এই ভিতরের জিহ্বা ডুবানোর যে প্রবণতাটা সেটা হচ্ছে সেকেন্ডে একটু স্লো হয়। তার মানে যেহেতু তাদের জিহ্বার সারফেস এরিয়াটা হচ্ছে বড়, তখন হচ্ছে তাদের হচ্ছে কম স্পিডে হচ্ছে জিহ্বাটা ভিতরের দিকে হচ্ছে তারা ঢুকায়। এটা দেখে তারা খুবই মানে এই টোটাল সবকিছুর বেসিসে তারা রিসার্চটা হচ্ছে শুরু করলেন এবং এইটাই হচ্ছে ফার্স্ট রিসার্চ বলা চলে, যেটা হচ্ছে ইউটিউব ডাটার উপর ভিত্তি করে রিসার্চটা হচ্ছে করা হয়েছে যে একটা বিড়াল হচ্ছে কিভাবে দুধ খায় সেইটা। এবং আমরা যদি হচ্ছে বিড়ালের দিক থেকে চিন্তা করি, এখন বিড়াল তো আসলে ইঞ্জিনিয়ারিং বা এগুলো কিছু জানে না, বাট আমরা যদি একটা বিড়ালের দিক থেকে চিন্তা করি তাহলে বিড়াল কেন হচ্ছে এভাবে হচ্ছে দুধ খায় সেটা যদি দেখি যে কুকুর শ্রেণীর যারা যারা আছে তারা মোটামুটি হচ্ছে বাটির ভিতরে মুখ ঢুকাইয়া তারপরে হচ্ছে ফ্লুইড গুলো হচ্ছে গ্রহণ করে, বাট বিড়াল জিনিসটা গ্রহণ করে না। বিড়ালের যে হুইস্কার বা গোফ যেগুলো বলি এটা হচ্ছে অনেকটা সংবেদী অঙ্গ, এবং এই সংবেদী অঙ্গে যদি হচ্ছে দুধ লাগে যায় তাহলে হচ্ছে তাদের জন্য অনেকটা সমস্যা হয়। এই কারণে তারা তাদের এই গোফে যেন হচ্ছে দুধটা না লাগতে পারে ওইটার জন্য তারা এইভাবে খাওয়ার জিনিসটা হচ্ছে রপ্ত করছে। বাট এইটা ফ্লুইড মেকানিক্স এর ক্ষেত্রে বলি অথবা ইঞ্জিনিয়ারিং এর পার্সপেক্টিভে বলি খুবই ইম্পর্টেন্ট একটা রিসার্চ বা খুবই ইন্টারেস্টিং একটা রিসার্চ টপিক হইতে পারে। কিভাবে যে আমরা যদি চাই যে এমন কোন একটা ক্ষেত্র যে ক্ষেত্রে আমাদের ফ্লুইডটা যত কম কন্ট্যাক্টে আসতে পারবে তত ভালো, এবং যদি খুব কম লিকুইড আমাদের ট্রান্সপোর্ট করার দরকার পড়ে সেই ক্ষেত্রে আমরা কিন্তু বিড়ালের এই টেকনিকটা হচ্ছে কাজে লাগাইতে পারি। এবং রিসার্চাররা বেসিক্যালি এই কাজটাই করছে যে একটা বিড়ালের জিহ্বার যে ডুবানোর স্পিডটা কত হইতে পারে, কিভাবে জিনিসটা ভেঙে যায় বা কতটুকু লিকুইড ট্রান্সপোর্ট হয়, এগুলো সবকিছু নিয়ে তারা হচ্ছে একটা রিসার্চ পেপার বের করছে। এবং আমরা যদি নেক্সট ভিডিওটা যদি খেয়াল করি যে এই ভিডিওটা যে এটা বেসিক্যালি দেখাইতেছে যে এই টোটাল প্রসেসটাই দেখাইতেছে যে আমরা যদি বিড়াল বাদ দিয়ে নর্মালি একটা কি বলে একটা ডিভাইস চিন্তা করি যে যে ডিভাইসটা হচ্ছে খুব অল্পভাবে হচ্ছে ফ্লুইডে ভিতরে ডুবানো থাকবে এবং খুব অল্প ফ্লুইড হচ্ছে সে নিয়ে নেবে, কিন্তু তার এই কন্টাক্টটা হবে অনেকটা কম হবে এবং সারফেসটা অনেক শুকনো থাকবে। এটা কিন্তু বিড়ালের যে দুধ খাওয়া সেটা থেকে কিন্তু রিসার্চ করে হচ্ছে বের করা যায়। এবং যদি তোমরা ভাবো যে এটা খুব একটা ফালতু রিসার্চ আইডিয়া বা এরকম কিছু, এইটা দেখতে পাইতেছো, এটা হচ্ছে সায়েন্স জার্নাল। এই সায়েন্স জার্নাল হচ্ছে বায়োলজিক্যাল দিক থেকে ওয়ান অফ দ্য টপ জার্নাল, এবং এই টপ জার্নালের একদম কভার পিকে এই যে তারা যে রিসার্চ কাজটা করছে এই রিসার্চ কাজটা হচ্ছে কিন্তু দেখানো হইতেছে। তার মানে হচ্ছে কোনো একটা জার্নালের কভার পিকে জায়গা পাওয়া আসলেই খুব বড় একটা রিসার্চ কাজের দাবিদার আর কি। কাজী হচ্ছে এই রিসার্চ কাজটা কিন্তু খুবই বড় একটা ওয়ার্ক। কাজী আমরা দেখতে পাইতেছি যে জিনিসটা সেটা হচ্ছে যে আমরা কিন্তু প্রতিদিন বিড়ালকে হচ্ছে দুধ খাইতে দেখি, আমাদের অনেকে বিড়াল আছে আমরা বিড়াল পালি, কিন্তু কেউ কখনো কিন্তু ভালোভাবে খেয়াল করে দেখি নাই যে একটা বিড়াল আসলে কিভাবে দুধ খায়। কাজে শুরুতে যে কথাটা আমরা বলছিলাম যে রিসার্চ হচ্ছে এমন একটা জিনিস যে জিনিসটা আসলে সবাই দেখে, বাট মানে খুব কম লোকই জিনিসটা ক্লোজলি পর্যবেক্ষণ করে দেখতে পারে। ওকে, এখন রিসার্চ আইডিয়াটা আসলে হচ্ছে কি রকম হওয়া উচিত। আমরা শুরুতেই বলছিলাম যে রিসার্চ আইডিয়া আসলে ভার্সেটাইল। আমরা দেখতে পারলাম যে বিড়ালের দুধ খাওয়া থেকে খুব বড় একটা জিনিস আবিষ্কার হয়ে গেল। ঠিক একই রকম ভাবে আমরা যদি দেখি মানে আমরা সবাই জানি যে আইনস্টাইনের ল অফ গ্র্যাভিটি যেটা, সেটা হচ্ছে একটা আপেল পড়া থেকে সে আইডিয়াটা হচ্ছে পাইছে। আমি যদি হচ্ছে বলি যে একটা রিসার্চ ওয়ার্কের ক্ষেত্রে সবচাইতে ডিফিকাল্ট পোর্শন কোনটা, কারণ একটা রিসার্চ ওয়ার্কের আসলে অনেকগুলো পোর্শন থাকে, যেমন হচ্ছে তুমি একটা টপিক সিলেক্ট করবা, ওই টপিকের উপর কাজ করবা, কাজটা লিখবা, তারপরে হচ্ছে জমা দেবা। এই টোটাল কাজটার ভিতরে সবচাইতে কঠিন যে কাজটা এবং সবচাইতে ইম্পর্টেন্ট যে কাজটা সেটা হচ্ছে একটা সুইটেবল রিসার্চ টপিক খুঁজে বের করা। তুমি যদি একটা সুইটেবল রিসার্চ টপিক খুঁজে বের করো তাহলে তোমার রিসার্চ ওয়ার্কের 90% ওয়ার্ক মোটামুটি শেষ, এটা হচ্ছে বলা চলে। কাজে এটাই হচ্ছে এখানে বলছি যে 90% অফ ইউর রিসার্চ ওয়ার্ক ইজ ডান ইফ ইউ ক্যান সিলেক্ট আ গুড রিসার্চ টপিক। এখন এটা হচ্ছে মাথায় রাখতে হবে যে একটা ভালো রিসার্চ টপিক খুঁজে বের করা খুবই কঠিন একটা কাজ। এটা আসলে খুব সহজ একটা ব্যাপার না যে তুমি হচ্ছে 2 দিন বসলা, 2 দিন বসার পরে তুমি কোনো আইডিয়া পেয়ে গেলা,
এবং আইডিয়াটা অনেক হচ্ছে ভালো হইলো। এটা হচ্ছে আসলে অনেক প্র্যাকটিস বা অনেকের ক্ষেত্রে আসলে জিনিসটা দৈব চয়নে কাজ করে, বাট জিনিসটা যদি বলি যে জিনিসটা আসলে হচ্ছে অনেক পরিশ্রমের একটা ওয়ার্ক, আমি যদি সিস্টেমেটিক্যালি হচ্ছে বলি। যেমন আমাকে হচ্ছে কয়দিন আগে হচ্ছে আইলেটের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট রাফিদুল, ও হচ্ছে আমাকে একটা টপিক হচ্ছে বলছিল, ম্যাথের একটা টপিক হচ্ছে বলছিল যে পাই এর মানটা কিভাবে হচ্ছে ফ্র্যাকশন আকারে প্রকাশ করা যায়। ও এই জিনিসটা নিয়ে হচ্ছে আমাকে ছোট একটা লেখা দেখাইছিল, আর ছোট একটা ডিসকভারির মতো আমাকে দেখাইছিল যে পাই এর মানটা এটা হচ্ছে মানে এইটা দশমিক, মানে কি বলা যায়, এটাকে আমি ফ্র্যাকশন আকারে কিভাবে হচ্ছে প্রকাশ করতে পারি। বাট ওই রিসার্চ ওয়ার্কটা, ওই রিসার্চ যে টপিকটা, ওই রিসার্চ টপিকটার যে ড্রব্যাক যেটা, সেটা হচ্ছে ছিল যে পাই এর মান, মানে ও যে জিনিসটা যেভাবে বের করছে সেটা হচ্ছে যে পৌনঃপুনিক ভগ্নাংশের সাহায্যে জিনিসটা হচ্ছে বের করছে, এবং পাই এর মান বের করার জন্য অনেক অনেক ভগ্নাংশ বলি, অনেক অনেক অ্যালগোরিদম বলি, সবকিছুই হচ্ছে আছে বর্তমানে হচ্ছে অনেক প্রেজেন্ট। কাজেই ও যদি নতুন কোনো একটা থিওরি দিতে চায়, তাহলে ওর এমন কিছু একটা দিতে হবে যেন সেটা বর্তমানে যে থিওরি তার চাইতে একটু আগাই থাকে, বা ওই থিওরিটা যেন হচ্ছে বর্তমানে থিওরিকে আর কি বিট আপ করতে পারে, এরকম একটা থিওরি দিতে হবে। বাট ওরটা যে জিনিসটা হয়েছে সেটা কলেজ স্টুডেন্টের পার্সপেক্টিভে বা মানে ফার্স্ট ইয়ারের পার্সপেক্টিভে ঠিক আছে, বাট সায়েন্টিফিক হিসাবে এটা আসলে অতটা স্ট্রং না। কাজেই খুবই এখন ধরা যাক ও এই টপিকটা নিয়ে যদি হচ্ছে 1 বছর বা 2 বছর হচ্ছে কাজ করতো, এবং দেখা যেত যে ওর এই যে টপিকটা, এই টপিকটা খুব একটা স্ট্রং টপিক না, তাহলে ওর 1 বছর বা 2 বছরের কাজটা কিন্তু অনেকটা ওয়েস্টেড হইতো। কাজেই একটা রিসার্চের শুরুতে আমি এই জিনিসটা কেন বারবার বলতেছি যে 90% অফ ইউর রিসার্চ ওয়ার্ক ইজ ডান ইফ ইউ ক্যান সিলেক্ট আ গুড টপিক, এইটার উপর সবচেয়ে জোর দিতে হবে। বাট স্টুডেন্টরা এইটার উপরই হচ্ছে আসলে জোর দেয় না। তারা যে জিনিসটা করে সেটা হচ্ছে যে কোনো একটা স্যারের কাছে যায়, বলে যে স্যার আমি রিসার্চ করতে চাই। এখন স্যার স্বভাবতই হচ্ছে অনেক বিজি থাকে, সে তার কোনো একটা প্রজেক্টে হয়তো ঢুকাই দেয় অথবা মানে ঘুরায়। আলটিমেটলি যে জিনিসটা হয় সেটা দেখা যায় যে প্রিভিয়াস যে ওয়ার্ক সেগুলাই হচ্ছে করা হয়, অথবা নতুন কিছু আসলে ওইভাবে ইনভেন্টেড করা হয় না। কাজেই দেখা যায় যে তুমি যদি একটা ভালো টপিক সিলেক্ট করতে না পারো, তোমার 1 বছর বা 2 বছর শুধু শুধুই হচ্ছে নষ্ট হয়ে যায়। কাজেই এই টপিকটা খোঁজার কাজ করতে হবে তোমাকে, তোমার নিজেকে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে যদি একদম স্যার সিলেক্ট করে দেয়, সেটা সুবিধা মতো দিবে অথবা তার কোনো গ্রুপে ঢুকাই দেবে, এবং ওই জিনিসটা অনেক ক্ষেত্রে ফলপ্রসূ না হইতে পারে। বাট তুমি যদি একটা ভালো টপিক নিয়ে তারপরে কোনো একটা স্যারকে অ্যাপ্রোচ করো বা নিজে যদি জিনিসটা নিয়ে আগাও, তাহলে জিনিসটা ডেফিনেটলি অনেকটা মানে আগের তুলনায় অনেকটা হচ্ছে বেটার হবে। কাজে আমাকে একটা ভালো টপিক বাছার জন্য যে কোশ্চেনটা করতে হবে সেটা হচ্ছে যে ইজ ইট অ্যান ওল্ড আর নিউ প্রবলেম। এখন ধরা যাক খুব পুরানো কোনো একটা প্রবলেম, যেমন পাইয়ের মান বের করাটাই বলতে পারি। পাইয়ের মান বের করাটা কিন্তু খুব পুরানো একটা প্রবলেম। আমরা জানি যে আর্কিমিডিস তার সময় হচ্ছে পাইয়ের মান মোটামুটি 32 ঘর পর্যন্ত বের করে রাখছিলেন, এবং আমরা ধরা যাক নতুন জেনারেশনের সেও যদি পাইয়ের মান 32 পর্যন্ত বের করার কোনো ফর্মুলা আবিষ্কার করে, তাহলে কিন্তু জিনিসটা খুব একটা ভালো কোনো কিছু না। কাজেই হচ্ছে ইজ এটা নিউ প্রবলেম এন্ড ওর মানে অথবা পুরানো প্রবলেম, এই জিনিসটা হচ্ছে আমাদের খেয়াল করে দেখতে হবে। এবং ইজ ইট আ সিগনিফিকেন্ট প্রবলেম, এই প্রবলেমটা সিগনিফিকেন্ট কিনা, এই জিনিসটা ইম্প্যাক্ট ফেলতে পারবে কিনা। একটা রিসার্চ ওয়ার্ক করা হয় কিন্তু মানবতার উন্নয়নের জন্য, হিউম্যানিটি ডেভেলপমেন্টের জন্য। কাজে এমন কোনো একটা রিসার্চ ওয়ার্ক করলে যে জিনিসটা মানুষের আর ওইভাবে কোনো কাজে আসলো না বা অন্য কোনো জায়গায় কাজে লাগানো গেল না, তখন কিন্তু জিনিসটাকে খুব ভালো একটা টপিক বলা যাবে না। এবং হাউ মেনি ওয়ার্কস হ্যাভ বিন ডান অন ইট, এই জিনিসটা অনেকে হচ্ছে মানে কি বলবো যে তোমরা যখন হচ্ছে কোনো নতুন টপিক, ধরা যাক তোমরা মানে মোটামুটি মনে হলো যে তোমরা খুব একটা সিগনিফিকেন্ট টপিক হচ্ছে পাইলা, বাট সমস্যাটা হচ্ছে যে এই টপিকের উপরে যদি আগে খুব বেশি কাজ না হয়ে থাকে, তাহলেও হচ্ছে একরকম সমস্যা আছে। কারণ তখন তোমরা হচ্ছে এইটার উপরে প্রয়োজনীয় রিসোর্স পাবা না, ঠিকঠাক মতো ডেটা পাবা না, তখন তোমাদের নিজের ঘাটে ঘুটে সব বের করা লাগবে, এবং এটার জন্য অনেকটা সময় যাবে। কাজেই তুমি স্বল্প মেয়াদী বা দীর্ঘমেয়াদী চিন্তা করতেছো কিনা সেটা দেখা লাগবে। যে তুমি দীর্ঘমেয়াদী চিন্তা করলে হ্যাঁ নতুন একটা টপিক একদম এটার উপর খুব কম কাজ হয়েছে এটা বাঁচতে পারো, বাট যদি স্বল্প মেয়াদী চিন্তা করো বা মানে খুব সহজে হচ্ছে পার করতে চাও, সেই ক্ষেত্রে এমন টপিক বাছা উচিত যার উপর মোটামুটি মানের কিছু হচ্ছে কাজ হয়ে আছে। এবং ইজ দেয়ার এনি ওয়ে অফ ডেভেলপিং ইট, ধরা যাক এমন কোন একটা টপিক যে টপিকটা পুরোপুরি হচ্ছে শাটডাউন অবস্থায় এবং ওই জিনিসটা আসলে আর ডেভেলপ করা পসিবল না, এরকম কোনো টপিক যদি চুজ করো তাহলে আসলে তুমি ওটা নিয়ে খুব একটা বেশি আগাইতে পারবে না। এবং হোয়াট ডু আই নিড টু ডু টু ইট এন্ড উইল ইট ক্রিয়েট অ্যান ইম্প্যাক্ট, আগের কথা ওগুলো যে এটা আমাদের মানবতার কল্যাণে কোন রকম ইম্প্যাক্ট ফেলবে কিনা। এখন
আমরা হচ্ছে একটু আগে বিড়ালের যে প্রবলেমটা অথবা এই আপেল পড়ার যে প্রবলেম বা গ্র্যাভিটির যে প্রবলেম, এই প্রবলেমগুলো হচ্ছে অনেকটা গ্রাউন্ড ব্রেকিং প্রবলেম, এবং এটা নিয়ে পৃথিবীর সব মানুষ সবসময় হচ্ছে বলে সবকিছু, এটা অনেক ফেমাস হচ্ছে প্রবলেম। এবং আমরা যারা হচ্ছে স্টুডেন্ট, আমাদের পক্ষে হয়তোবা আমাদের এই স্টেজে আমাদের পক্ষে হয়তোবা গ্রাউন্ড ব্রেকিং কোনো কিছু আবিষ্কার করা আসলে হয়তোবা প্রথম দিকে পসিবল নাও হইতে পারে। হয়তোবা আমরা 30, 40 বা 50 বছর বয়সে যাই, তখন হয়তোবা গ্রাউন্ড ব্রেকিং কোনো কিছু একটা বের করতে পারবো। আহ এখন সমস্যা হচ্ছে যে আমরা এই 30 বা 40 বছর পর্যন্ত ওয়েট করতে পারবো না, কারণ আমরা রিসার্চ করি অনেকগুলো প্রয়োজনে। যেমন হচ্ছে আমরা যদি কেউ বাইরে যেতে চাই হায়ার স্টাডিজ, তার জন্য করি, অথবা আমাদের প্রোফাইল ভারী করতে চাই, এর জন্য হচ্ছে করি। কাজেই আমরা যদি একদম গ্রাউন্ড ব্রেকিং কোনো প্রবলেম না পাই, এবং আমাদের যদি কোনো ক্লু না থাকে যে না আমি আসলে কোনো কিছু জানি না, আমি কোনো বিড়ালকে কখনো খাইতেও দেখি নাই, আমি আপেলকে পড়তেও দেখি নাই, আমি আসলে কোনো কিছু জানি না, আমি হচ্ছে কিভাবে হচ্ছে একটা রিসার্চ শুরু করতে পারি, আমার জন্য কোনো ওয়ে আছে কিনা। এইটার জন্য যে জিনিসটা হচ্ছে করতে হবে, সেটা আমি হচ্ছে সবসময় সবাইকে হচ্ছে বলি যে তোমার যে ফেভারিট কোর্সটা অথবা যে জিনিসটা হচ্ছে তুমি লাইক করো, সেইটা থেকে হচ্ছে প্রথমে হচ্ছে শুরু করবা। যেমন এখানে হচ্ছে আহ, অনেকে সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে আছো, এবং অনেকে অনেক ডিপার্টমেন্টাল কোর্স পাইছো, এবং ওই ডিপার্টমেন্টাল কোর্স থেকে তোমরা হচ্ছে এখন যদি ভাবো যে কোন কোর্সটা তোমাদের ফেভারিট বা কোন কোর্সটা করে তোমাদের হচ্ছে ভালো লাগছে। ফর এক্সাম্পল ধরো তোমাদের হচ্ছে ম্যাটেরিয়াল সায়েন্স ভালো লাগছে। এখন যদি ম্যাটেরিয়াল সায়েন্স ভালো লাগে এবং তোমরা হচ্ছে চিন্তা করো যে আসলে তোমরা কোন মেজরে আছো, যেমন ধরো যে কেউ একজন ট্রিপলিতে আছো এবং তার তার কাছে হচ্ছে ম্যাটেরিয়াল সায়েন্সটা হচ্ছে ভালো লাগছে, কাজেই সে চিন্তা করতে পারে যে আমি ট্রিপলি এবং ম্যাটেরিয়াল সায়েন্স এই জিনিসটা মিক্স আপ করে কিভাবে আমি কাজ করতে পারি। সে যখন এই জিনিসটা ভাবলো তখনই কিন্তু সে রিসার্চের ক্ষেত্রে এক ধাপ আগায় গেল, কারণ তার এখন একটা নির্দিষ্ট ডাইরেকশন আছে এবং সে দুইটা কিওয়ার্ড অলরেডি পেয়ে গেছে। একটা হচ্ছে ম্যাটেরিয়াল সায়েন্স এবং আরেকটা হচ্ছে ট্রিপলি, এই দুইটা কিভাবে ইন্টিগ্রেট করে কাজ করবে। এখন কেউ হয়তো বা ম্যাটেরিয়াল সায়েন্স এবং লেদার এটা নিয়ে হচ্ছে কাজ করার চিন্তা ভাবনা করতে পারে, এবং সে তখন এই ডাইরেকশন ধরে হচ্ছে আগাবে। কাজেই তোমার যে জিনিসটা পছন্দ, যে জিনিসটা নিয়ে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো, ওইটা নিয়ে আগানোই হচ্ছে একরকম বুদ্ধিমানের কাজ। এবং এই জিনিসটা কি বলবো, এই জিনিসটা আসলে ধীরে ধীরে বিল্ড আপ হবে, যে যারা ফার্স্ট ইয়ার তাদের এখন আসলে ওইভাবে কোনো পছন্দের জিনিস হয়তো বা থাকবে না, কারণ তোমাদের ডিপার্টমেন্টাল ওইভাবে আসলে শুরু হয় না। যখন শুরু হবে তখন হচ্ছে চিন্তা করবে যে না আমার এই কোর্সটা ফেভারিট, আমি দেখি যে এই কোর্সটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করতে পারি কিনা। এটা হচ্ছে তাদের জন্য যাদের আসলে রিসার্চ সম্পর্কে রিসার্চ আইডিয়া নিয়ে কোনো রকম কোনো রকম ধারণাই নেই, তারা জানে না যে কিভাবে রিসার্চ করতে হবে না হবে, তারা হচ্ছে এই জিনিসটা এইভাবে আগাইতে পারে, এটা একটা ওয়ে হইতে পারে। এখন যারা হচ্ছে যতগুলো রিসার্চ ওয়ার্কশপ দেখবা, সেখানে হচ্ছে শুরুতেই বলে যে গুগল স্কলারে যাও বা অন্য বড় বড় ওয়েবসাইট গুলোতে যাও। আমি জিনিসটা একটু ডিসএগ্রি করি এই জন্য, কারণ হচ্ছে ইন্টারনেটে আসলে একটা হিউজ একটা সোর্স, তো এখানে এতগুলো সোর্স দেখতে দেখতে কোনটা যে আসলে তোমার কাজে লাগবে এবং কোনটা যে আসলে তুমি ইমপ্লিমেন্ট করতে পারবা, এটা আসলে একরকম সমস্যা হয়। এই কারণে আমি বলি যে সবসময় তোমার যে সেফ গ্রাউন্ডটা, তোমার লেভেল যেটা, সেইটাতে প্রথমে হচ্ছে আগে ঢুকো, এর পরবর্তীতে হায়ার ধাপে যাও। এটা সবচেয়ে বেস্ট হইতে পারে কি, এটা বেস্ট হইতে পারে হচ্ছে তোমার ইউনিভার্সিটির যে লাইব্রেরি, এটা হইতে পারে সবচেয়ে বেস্ট একটা আইডিয়া। যে আমরা ইউনিভার্সিটি লাইব্রেরি হয়তো বা খুব বেশি ইউজ করি নাই, এই কারণে আমরা জানি না, বাট প্রত্যেকটা ইউনিভার্সিটি হচ্ছে কিছু জার্নালে সাবস্ক্রিপশন হচ্ছে কিনে রাখে। এবং সবচেয়ে বড় কথা, প্রত্যেকটা ইউনিভার্সিটি লাইব্রেরি তার বিগত ইয়ারের স্টুডেন্টরা যে সমস্ত থিসিস গুলা করছে তার একটা কপি রাখে। কাজেই তোমরা যে বিগত তোমাদের যেসব সিনিয়র ভাই বা আপু আছে তারা কি কাজ করছে সেইটা নিয়ে যদি হচ্ছে দেখো, তাহলে মোটামুটি তুমি একটা আইডিয়া পাবা যে তোমার ফিল্ডে, তোমার ভার্সিটিতে কি কি কাজ হইতে পারে এবং এই জিনিসটা নিয়ে তুমি ডেভেলপ করতে পারবে কিনা। কাজেই হচ্ছে তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে তোমার ইউনিভার্সিটি লাইব্রেরিতে যাইতে পারো, লাইব্রেরিতে যা তুমি হচ্ছে বিগত ইয়ারে যে থিসিস ওয়ার্ক গুলো হয়েছে সেগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করবা। প্রাইমারি ক্ষেত্রে এই জিনিসটা খুবই হেল্পফুল হবে, কারণ প্রত্যেকটা জিনিসই আসলে তোমার লেভেলে থাকবে, কারণ তোমার ভার্সিটি করাইছে, তার মানে হচ্ছে তোমার কারিকুলামের সাথে অনেকটা সামঞ্জস্যপূর্ণ হবে। এখন ধরা যাক হচ্ছে তোমার কোনো ফেভারিট কোর্স নাই, বাট যে জিনিসটা করতে পারো সেটা হচ্ছে যে তোমার কোনো ফেভারিট টিচার আছে কিনা এবং ওই ফেভারিট টিচারের কোনো টপিক আছে কিনা সেটা হচ্ছে দেখতে পারো। ধরা যাক কোনো একটা টিচার কোনো কিছু একটা পড়াইলো, তোমার হচ্ছে ভালো লাগছে, তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে প্রত্যেকটা টিচারেরই হচ্ছে ওয়েবসাইট থাকে, এই ওয়েবসাইটটাতে তুমি ঢুকে ওই টিচাররা
কি কি কাজ করতেছে সেই কাজগুলো হচ্ছে দেখতে পারো। কারণ তোমার দেখবা যে তোমার ডিপার্টমেন্টে যে সমস্ত স্যারকে তোমার হচ্ছে আসলে মানে স্যারের কাজগুলো ভালো লাগে, সেই স্যারের ওয়েবসাইট গুলো দেখে তুমি হচ্ছে জিনিসটা আর কি ডিসাইড করতে পারো। এখন হচ্ছে যে কাজটা সেটা হচ্ছে যে তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার কোনো একটা টপিক এবং টিচার অথবা দুইটা, এগুলো হচ্ছে শুরুর দিকে খুঁজে বের করতে হবে। শুরুতে তোমার ভার্সিটি থেকে তুমি হচ্ছে জিনিসটা হচ্ছে শুরু করো, এবং হচ্ছে যেটা বললাম যে ওই টিচারের ওয়েবসাইটে যাও এবং দেখো যে সে কি কি কাজ করছে। কারণ একটা টিচার যে কাজগুলো করে তার অনেকগুলো ন্যাশনাল লেভেলের, অনেকগুলো ইন্টারন্যাশনাল লেভেলের থাকে, এবং ন্যাশনাল লেভেলের যে কাজগুলো থাকে ওই কাজগুলো আসলে তুমি অনেকটা বুঝতে পারবা। এটা হচ্ছে তোমার প্রথম ধাপ আর কি। ইনিশিয়ালি তুমি জিনিসটা এইভাবে শুরু করতে পারো যে তোমার ফেভারিট কোর্স থেকে, এরপর তোমার ইউনিভার্সিটি লাইব্রেরি থেকে, এইভাবে তুমি জিনিসগুলো হচ্ছে শুরু করতে পারো। এটা হচ্ছে তোমার প্রথম ধাপ। এখন আমি যখন হচ্ছে আমার ক্ষেত্রে বলি যে আমি ফোর্থ ইয়ারে যখন হচ্ছে থিসিস নেই, আমি মানে আমার আসলে কয়েকটা জিনিস আসলে ফেভারিট ছিল, কিন্তু ওইভাবে আর কি আমি টিচার পাইতেছিলাম না। এরপরে হচ্ছে আমি যে জিনিসটা করলাম যে আমি যে টিচারকে পাইলাম থিসিস সুপারভাইজার হিসাবে, তার স্টুডেন্টরা যে কাজগুলো করছে সেগুলো হচ্ছে আমি ইউনিভার্সিটি লাইব্রেরিতে গিয়া ওই থিসিস গুলো হচ্ছে দেখলাম। ওই থিসিস গুলো দেখার পরে ওই টপিক গুলোর ভিতরে যেগুলো হচ্ছে আমার ভালো লাগলো ওগুলো হচ্ছে আমি এক জায়গায় করছি, এবং আমার টিচার যে সমস্ত কাজ করছে ওগুলো হচ্ছে আমি তার ওয়েবসাইটে গিয়ে হচ্ছে দেখলাম। দেখার পরে আমি মোটামুটি একটা আইডিয়া পাইছি যে না, আমি এই দিকে হচ্ছে যাব। আমার কাছে মনে হয়েছে যে না, আমি পাওয়ার প্ল্যান্ট নিয়ে হচ্ছে কাজ করব। তারপরে হচ্ছে আমার একটা কিওয়ার্ড ঠিক হলো, আমি পাওয়ার প্ল্যান্ট নিয়ে কাজ করব। বাট আমার বুয়েট লাইফের এই 3 বছরের আমি কখনো হচ্ছে পাওয়ার প্ল্যান্ট নিয়ে ওইভাবে হচ্ছে আসলে অ্যাটেনশন দেই নাই। ইভেন পাওয়ার প্ল্যান্টের আমার রেজাল্ট হচ্ছে খারাপ ছিল পাওয়ার প্ল্যান্টে, বাট তাও আলটিমেটলি আমি থিসিসটা পাওয়ার প্ল্যান্টে করছি। কাজেই কোন জিনিসটা কখন তোমার ফেভারে এসে যায় এটা আসলে বলা যায় না। কাজে তুমি হচ্ছে তোমার ফেভারিট কোর্স অথবা টিচার, ইউনিভার্সিটি লাইব্রেরি, এটা হইতে পারে তোমার হচ্ছে প্রথম ধাপ। এখন দ্বিতীয় ধাপটা আসলে হচ্ছে কি হবে। ধরা যাক প্রথম ধাপে তুমি, আমি যে জিনিসটা বললাম যে প্রথম ধাপে আমি পাইলাম হচ্ছে পাওয়ার প্ল্যান্ট। এখন এই পাওয়ার প্ল্যান্টটা নিয়ে হচ্ছে দেখি যে আমার টিচার কি কি কাজ করছে, বড় ভাইরা তারা কি কি কাজ করছে। এর পরবর্তীতে আমি দেখবো যে ইন্টারন্যাশনাল লেভেলে আসলে এটা নিয়ে কি কি কাজ হয়েছে। এবং ইন্টারন্যাশনাল লেভেলে সার্চ করার জন্য কয়েকটা সার্চ ইঞ্জিন বা ডাটাবেজ অনেকটা কাজে দেয়। এর ভিতরে হচ্ছে গুগল স্কলার, রিসার্চ গেট, একাডেমিয়া, এগুলো প্রত্যেকটা হচ্ছে ভালো। এগুলাতে তুমি সার্চ করলে ওই রিলেটেড অনেক জিনিসপত্রগুলো হচ্ছে পাবা। এখন এর ভিতরে যদি হচ্ছে আমি বলি যে গুগল স্কলার যেটা আছে, গুগল স্কলারটা অনেকটা হচ্ছে অথেন্টিক এবং হিউজ লেভেলের কালেকশন। রিসার্চ গেটে তুমি যদি অ্যাকাউন্ট খুলতে চাও তাহলে তোমার নিজের ভার্সিটির আইডি লাগবে, একাডেমিয়াতে লাগবে না। বাট একাডেমিয়াটা রিসার্চ গেট বা গুগল স্কলারের মতো অত রিচ না। গুগল স্কলার আর রিসার্চ গেট এরা হচ্ছে অনেকটা হচ্ছে রিচ। এবার যে জিনিসটা হচ্ছে আমরা করব যে কিভাবে হচ্ছে সার্চ দিয়ে আসলে এই কাজটা হচ্ছে করতে হয়, সেই জিনিসটা আমরা এখন একটু হাতে কলমে হচ্ছে একটু দেখার চেষ্টা করি যে আসলে সার্চ দিয়ে কোনটার আসলে কি মানে বা কিছু। প্রথমেই হচ্ছে আমরা ওয়েবসাইটে যে হচ্ছে গুগল স্কলারে হচ্ছে ঢুকবো। এবার হচ্ছে আমার ওকে, এবার হচ্ছে আমার পছন্দের যে টপিকটা সেইটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব যে আমাদের পছন্দের টপিকটা হচ্ছে আমরা কি দেখলাম। আমার পছন্দের টপিক ছিল হচ্ছে পাওয়ার প্ল্যান্ট। কাজে হচ্ছে আমি যদি হচ্ছে পাওয়ার প্ল্যান্ট লেখা যদি সার্চ করি তাহলে দেখি যে এখানে হচ্ছে অনেকগুলো জিনিস আসছে। পাওয়ার প্ল্যান্ট নিয়ে এটা বুক শুরুতে বলে দিচ্ছে, এটা হচ্ছে বুক বই। তারপরে হচ্ছে পাওয়ার প্ল্যান্ট সিস্টেম ডিজাইন, এটা অনেক রকম জিনিস আসছে। এবার আমরা চাইলে গুগল স্কলারে অনেকটা হচ্ছে ফিল্টার করতে পারি। যেমন দেখো এটা হচ্ছে 2012, এটা হচ্ছে 2002 সাল। আমরা যদি রিসেন্ট ওয়ার্ক চাই তাহলে হচ্ছে আমরা এই রেঞ্জটা হচ্ছে চেঞ্জ করে দিতে পারি যে আমরা রেঞ্জটা আসলে কত থেকে কতর ভিতরে হচ্ছে চাই। যেমন আমরা যদি ঠিক করলাম যে আমরা 2016-র যে ওয়ার্কগুলা, 2016 থেকে 2020-এর যে কাজগুলো সেগুলো হচ্ছে চাই, এইভাবে হচ্ছে আমি সিলেক্ট করে দিতে পারি। তাহলে আমরা দেখি যে এখানে যে কাজগুলো আসছে সবগুলো হচ্ছে 2018, 2016 এইভাবে। মানে হচ্ছে তারা 2016 থেকে 2020 পর্যন্ত সব কাজগুলো দেখাবে। এখন ধরা যাক হচ্ছে আমি আরো রিসেন্ট কাজ চাই, তখন হচ্ছে আমি 2019 থেকে ধরা যাক দিলাম, তখন আমি 2019, 2020 এই যে পেপারগুলো, এই পেপারগুলো হচ্ছে এখানে হচ্ছে পেয়ে যাবো। এখন পেপার পাওয়ার পর আমাদের যে কি কাজটা করতে হবে, পেপার পাওয়ার পরে এখানে গুগল স্কলার বেসিক্যালি হচ্ছে পেপার গুলো জাস্ট হচ্ছে এখানে শো করে যে এই পাওয়ার পয়েন্ট রিলেটেড এই কাজগুলো হচ্ছে ইন্টারনেটে আছে। বাট এই কাজটা আসলে কোথায় আছে সেটা জানার জন্য আমাদের হচ্ছে এখানে ক্লিক করতে হবে যে
যদি আমরা নিচে যদি এখানে যদি খেয়াল করে দেখি যে এখানে আসলে কি বলতেছে, এখানে রিস্ক কনস্ট্রেন্ট সামথিং বলতেছে, এখানে অথরের নাম বলতেছে এবং বলতেছে IEEE ট্রানজেকশন 2019 IEEE X4, এগুলোর কোনটার মিনিং কি আমরা একটু পরে হচ্ছে বলবো। তারপরে ক্রুজ শিপ ডিজাইন আছে, ধরা যাক আমরা হচ্ছে এই যে সেকেন্ড লিঙ্কটাতে হচ্ছে ক্লিক করলাম। ওকে, সেকেন্ড লিঙ্কে ক্লিক করার পরে যে জিনিসটা হচ্ছে আসলো সেটা হচ্ছে অরিজিনালি এই ওয়ার্কটা কোথায় হচ্ছে রাখা হয়েছে, এটা হচ্ছে এই লিঙ্কের মাধ্যমে হচ্ছে আমি পাইলাম। কারণ আমরা তো দেখি যে আমরা গুগলে সার্চ করলে আমরা অনেক লিঙ্ক পাই, ওই লিঙ্কে ঢুকলে অরিজিনালি ওই জিনিসটা কোথায় আছে সেই জিনিসটা হচ্ছে আমরা পাই। কাজেই আমরা অরিজিনালি পাইলাম যে অরিজিনালি এই কাজটা হচ্ছে এখানে আছে। এই কাজটার নাম হচ্ছে ক্রুজ শিপস পাওয়ার প্ল্যান্ট অপটিমাইজেশন অ্যান্ড কম্পারেটিভ অ্যানালাইসিস, এগুলো হচ্ছে আছে। এবং আমি যদি দেখি যে রাইটারের নাম মানে অথরের নাম দেওয়া আছে, এরপরে হচ্ছে আরো কিছু কিছু জিনিস দেওয়া আছে। এটা আপাতত এটা আমরা একটু পরে বলবো, বাট এইখানে যে জিনিসটা আমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট যেটা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। কোন একটা রিসার্চ ওয়ার্কের ক্ষেত্রে যে কোনো ওয়ার্কে বলি না কেন যে প্রত্যেকটা ওয়ার্কের একটা অ্যাবস্ট্রাক্ট থাকে। অ্যাবস্ট্রাক্ট মিনস হচ্ছে ওই রিসার্চ ওয়ার্কটার একটা সামারি, ওই রিসার্চ ওয়ার্কটা কিভাবে করা হয়েছে, ওই জিনিসটার রেজাল্ট কি, সেই জিনিসটা এইখানে হচ্ছে বলা হয়। যেমন ধরো যাক আমার ক্ষেত্রে আমি এমন একটা পাওয়ার প্ল্যান্ট নিয়ে কাজ করতে চাইতেছি যে জিনিসটা হচ্ছে আসলে শিপের জন্য না, বরং এই জিনিসটা একটা স্টেবল কোনো একটা ল্যান্ডে আছে এরকম একটা পাওয়ার প্ল্যান্ট নিয়ে আমি কাজ করতে চাইতেছি। কাজেই আমি যদি স্ক্রিনিং করতে চাই, এখানে হচ্ছে তোমার এখানে সবকিছু হচ্ছে বলা আছে, যেমন হচ্ছে স্ট্রিংনেন রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, হাবিজাবি অনেক কিছু এখানে বলা থাকবে। বাট অ্যাবস্ট্রাক্টটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, যে প্রথমেই একটা পেপারের ক্ষেত্রে শুরুতেই অ্যাবস্ট্রাক্ট পড়ার মানে অ্যাবস্ট্রাক্ট পড়ে তুমি হচ্ছে মেইন আইডিয়াটা নিবা যে একটা অ্যাবস্ট্রাক্টে আসলে মানে ওই ওয়ার্কটাতে কি কি কাজ আসলে হচ্ছে করা হয়েছে। ঠিক আছে, যেমন হচ্ছে এখানে হচ্ছে দেখি যে দ্য রেজাল্ট ডিমোনার্স দ্যাট দ্য ক্রুজ শিপ পাওয়ার প্ল্যান্ট অপটিমাইজেশন কনফিগারেশন উইথ ডুয়েল ফুয়েল ইঞ্জিন অপারেটিং উইথ সামথিং অনেক বলা আছে। মানে হচ্ছে এই জিনিসটা পড়া জাস্ট আমি এক লাইন বা দুই লাইন পড়ে জিনিসটা বুঝলাম যে এখানে হচ্ছে ডুয়েল ফুয়েল নিয়ে কাজ করা হইতেছে। ধরা যাক হচ্ছে আমার ডুয়েল ফুয়েল নিয়ে কোনো রকম ইন্টারেস্ট নাই, কাজেই আমি এই পেপারটা হচ্ছে রিজেক্ট করে দিতে পারি যে না আমি এই পেপারটা দেখবো না, এই পেপারটা হচ্ছে রাখলাম, মানে এই টপিকটা হচ্ছে আমি বাদ দিয়ে দিলাম। এবার সেকেন্ড একটা টপিকে হচ্ছে ধরা যাক হচ্ছে আমি গেলাম, এখানে বলা আছে আনসার্টেনিটিস অফ ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্ট প্রবলেম অ্যান্ড কাউন্টার মেজার্স, মানে হচ্ছে ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্টের সুবিধা অসুবিধা এখানে বলা আছে। এখানে হচ্ছে এরকম অ্যাবস্ট্রাক্টটা দেওয়া আছে, কাজে হচ্ছে আমি এখানে হচ্ছে আবার এই অ্যাবস্ট্রাক্টটা হচ্ছে পড়বো। যদি মনে হয় যে না এই পেপার বা এই টপিকটা আমার ভালো লাগছে, তাহলে হচ্ছে আমি এই টপিকটা হচ্ছে এক জায়গায় নোট করে রাখবো, তা না হলে আমি এই জিনিসটা আবার বাদ দিয়ে আবার হচ্ছে অন্য কোনো একটা জায়গায় চলে যাবো, যে আবার গুগল স্কলারে যেয়ে আবার নতুন কোনো একটা টপিক দেখবো। এখন ধরা যাক হচ্ছে আমার এই টপিকটা পছন্দ হয়েছে যে আনসার্টেনিটিস অফ ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্ট প্রবলেমস এন্ড কাউন্টার মেজার্স, এই টপিকটা ধরা যাক হচ্ছে আমার পছন্দ হয়েছে। এবার আমি হচ্ছে এই যে জার্নালটা, এই জার্নালের হচ্ছে কিছু কিছু ব্যাপার হচ্ছে দেখি বা কিছু কিছু ব্যাপার আমি পর্যবেক্ষণ করি যে জার্নালের কোন জিনিসটার মিনিং আসলে হচ্ছে কি। ফার্স্টে যে জিনিসটা দেখতেছি এখানে হচ্ছে এলসেভিয়ার এর হচ্ছে একটা লোগো দেওয়া আছে। তোমরা যারা হচ্ছে বিভিন্ন বইপত্র কিনছো তারা হচ্ছে এলসেভিয়ার এর এরকম একটা লোগো হচ্ছে দেখবা। এলসেভিয়ার বেসিক্যালি কি? এলসেভিয়ার বেসিক্যালি হচ্ছে একটা পাবলিকেশন, যে পাবলিকেশনটা বিভিন্ন রকম জার্নাল পাবলিশ করে থাকে। আমি যদি বলতে চাই যে আমি যদি তিন গোয়েন্দার ক্ষেত্রে বলি, যে আমরা জানি যে তিন গোয়েন্দা বা মাসুদ রানা এগুলো সবকিছুই হচ্ছে সেবা প্রকাশনী থেকে হচ্ছে পাবলিশ হয়। ঠিক তেমনি বিভিন্ন রকম জার্নাল একটা প্রকাশনীর আন্ডারে পাবলিশ হয়। একটা প্রকাশনের আন্ডারে অনেক রকম হচ্ছে জার্নাল থাকতে পারে। এখানে আমরা দেখতেছি যে এই যে এলসেভিয়ার এর একটা জার্নালের নাম হচ্ছে অ্যাপ্লাইড এনার্জি। এলসেভিয়ার এর মাত্র একটা জার্নাল নাই, এলসেভিয়ার এর অনেকগুলো জার্নাল আছে। ওই জার্নালগুলোর ভিতরে একটা জার্নালের নাম হচ্ছে অ্যাপ্লাইড এনার্জি এবং এটার ভলিউম হচ্ছে 239, মানে 239 ভলিউমের ভিতরে এই জিনিসটা হচ্ছে আছে। আমরা তিন গোয়েন্দার ক্ষেত্রে যেমন জানি যে তিন গোয়েন্দা ভলিউম 1 ভলিউম 2 এভাবে বাড়তে থাকে, এটার থেকে এরকম ভলিউম 239, তো এর মানে হচ্ছে এর আগে 238টা এরকম ভলিউম বের হয়েছে অ্যাপ্লাইড এনার্জি এই জার্নাল নিয়ে। ঠিক আছে, তার মানে এলসেভিয়ার, আমরা যদি এলসেভিয়ার কে সেবা প্রকাশন হিসেবে তুলনা করি তাহলে হচ্ছে যদি আমরা ধরা যাক অ্যাপ্লাইড এনার্জিকে আমরা তাহলে তিন গোয়েন্দার সাথে তুলনা করতে পারি। এবং ধরা যাক অন্য একটা জার্নাল, ধরা যাক আমি যদি অন্য কোনো একটা জার্নালে হচ্ছে যাই, এটা হচ্ছে কি আছে, আচ্ছা এই যে জার্নালটা এটা হচ্ছে এলসেভিয়ার এর, বাট এই জার্নালটার নাম হচ্ছে এনার্জি এবং অ্যাপ্লাইড এনার্জির ভিতরে কিন্তু একটা ডিফারেন্স আছে। তার মানে এলসেভিয়ার এর আর একটা জার্নালের নাম হচ্ছে এনার্জি। কাজে আমরা হচ্ছে এই
পেজটার মাধ্যমে অনেকগুলো ইনফরমেশন আর কি পেয়ে গেলাম। ফার্স্টে এই যে টপিকটা, এই টপিকটা কোন জার্নালের আন্ডারে, এই টপিকটা হচ্ছে এনার্জি এই জার্নালটার আন্ডারে, এবং এই যে টপিকটা, এই টপিকটার যে মানে এই যে জার্নালটা, এই জার্নালটার পাবলিশারকে, এই জার্নালটার পাবলিশার হচ্ছে এলসেভিয়ার, এবং এই জার্নালটার ভলিউম হচ্ছে 196। এখন আমরা যদি এই ভলিউম এইটাতে যদি ক্লিক করি, তাহলে এই ভলিউম রিলেটেড, ধরো দেখ আমরা হচ্ছে এইটাতে ক্লিক করলাম, যে তখন হচ্ছে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে অ্যাপ্লাইড এনার্জির হচ্ছে এনার্জির ভলিউম 196। এই 196 এর ভিতরে এডিটোরিয়াল বোর্ড, মানে এই জার্নালটা কারা কারা এডিট করছে, কারা কারা রিভিউ করছে, তারপরে হচ্ছে যে কন্টেন্টটা এবং আর্টিকেল গুলা, সেগুলো হচ্ছে আমরা সব পাওয়া যাবো। যেমন এখানে ইভলিউশন অফ সামথিং, এরকম এখানে যে দেখতেছি এগুলো হচ্ছে ভলিউম 196 এর যে আর্টিকেল গুলা, যে কাজগুলো করা হয়েছে, এটা হচ্ছে এখানে লিস্টেড অবস্থায় হচ্ছে আছে। এটা হচ্ছে ভলিউম 196 এর জন্য। এবার ধরা যাক হচ্ছে আমরা চাইতেছি যে এনার্জি যে জার্নালটা, এইটা সম্পর্কেই হচ্ছে আমরা জানতে চাইতেছি। তখন হচ্ছে আমি এনার্জির এখানে হচ্ছে ক্লিক করলাম, তখন হচ্ছে এনার্জির হচ্ছে লেটেস্ট ইস্যু, আর্টিকেল ইন প্রসেস, আর্টিকেল কালেকশন, ভলিউম 219, 218, 217, এগুলো সব ভলিউম গুলো হচ্ছে এখানে হচ্ছে আমাদের দেওয়া আছে। কাজে আমরা যে জিনিসটা জানলাম যে একটা রিসার্চ ওয়ার্কের জন্য যে জার্নালটা এবং জার্নালের যে ভলিউম এবং পাবলিশার, এই প্রত্যেকটা জিনিস সম্পর্কে হচ্ছে আমরা একটু আইডিয়া পেয়ে গেলাম যে কোনটার মিনিংটা আসলে হচ্ছে কি। কাজে এরপর থেকে গুগল স্কলারে যখন হচ্ছে আমরা সার্চ দিব, তখন আমরা জানতে পারবো যে কোনটার মিনিংটা আসলে কি বোঝায়। এবার আমি যদি হচ্ছে খেয়াল করে দেখি যে একটা মানে গুগল স্কলারের ক্ষেত্রে যে দেখি যে অনেকগুলো হচ্ছে ডেটা দেওয়া আছে, যেমন হচ্ছে এইখানে যে এই চিহ্ন, এটা দিয়ে সাইটেশন বোঝায়, একটু পরে বলতেছি। বাট সাইটেড বাই 71 এই জিনিসটার মানে কি, বা কোন জিনিসটার কি মানে, এইটা বোঝার জন্য হচ্ছে আমাদের কি বলেছে, আমরা আমাদের মেইন যে পাওয়ার পয়েন্ট স্লাইড, ওইটাতে হচ্ছে আমরা ফিরে যাই। আচ্ছা দেখি আগে চ্যাটে কি কি ওকে ওকে। এখন হচ্ছে আমরা যে জিনিসটা হচ্ছে একটু আগে হচ্ছে ডিসকাস করছি, সেটা হচ্ছে যে আমাদের গুগল স্কলার বা রিসার্চ গেট বা একাডেমিয়া, এখানে প্রত্যেকটাতে যা হচ্ছে আমরা ইনিশিয়ালি সার্চটা হচ্ছে করতে পারি। এখন সেকেন্ডলি হচ্ছে এবার আমরা দেখব যে একটা পেপার আসলে কিভাবে পড়তে হয়, এবং একটা পেপারের যে বিভিন্ন ম্যাট্রিক্স বা কোন জার্নালটা ভালো বা কোন জার্নালটা খারাপ, এই জিনিসটা সম্পর্কে হচ্ছে আমরা এবার একটু দেখব। যেহেতু হচ্ছে আমি ফ্রি জুম চালাইতেছি, আমার হচ্ছে আর সময় হচ্ছে এখন কম আছে, আমি হচ্ছে মিটিংটা হচ্ছে আবার একটু এখন রিস্টার্ট করব। আমি আপাতত মিটিংটা এন্ড করতেছি। আমি এখন হচ্ছে মিটিংটা আবার হচ্ছে চালু করব, তোমরা হচ্ছে কাইন্ডলি হচ্ছে জয়েন করো, এবং আরো 3-4 মিনিট পরে তাহলে সবাই আসার পরে আমরা জিনিসটা শুরু করবো। আমি এখন মিটিংটা কাট করে আবার হচ্ছে চালু করতেছি। তোমরা কাইন্ডলি ওই লিঙ্কটাতেই হচ্ছে আবার ঢুকো, তাহলে হচ্ছে মিটিংটাতে হচ্ছে পেয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ।